বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো। আজ আমাদের প্রতিষ্ঠানের অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে আমি আম, একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায় পদার্থের গাঠনিক ধর্ম নিয়ে আলোচনা করছি। গত ক্লাসে আমি সান্দ্রতা ও সান্দ্রতার গুণাঙ্ক এই বিষয়টার উপর আলোচনার মধ্য দিয়ে ক্লাস শেষ করেছিলাম। আমি এর পরবর্তী অংশ নিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। শিক্ষার্থী বন্ধুরা, এই সান্দ্রতা বলটা কি এবং কিভাবে এই সান্দ্রতা সৃষ্টি হয়, আমরা প্রবাহীর ক্ষেত্রে যদি এই বিষয়টি ভালোভাবে বুঝতে না পারি, তাহলে এই বিভিন্ন স্তরগুলোর মধ্যকার যে আপেক্ষিক গতিকে বাধা দেওয়ার বিষয়টি, এটা আমাদের কাছে খুব বেশি পরিষ্কার হবে না। ফলে আমরা এর ওপর যে পুরো পড়াটি আমরা খুব ভালো বুঝতে পারবো না। সুতরাং আমি এটি বোর্ড শেয়ারের মধ্য দিয়ে তোমাদের কাছে বিষয়টি আরো সহজ করার চেষ্টা করছি। এখানে আমরা প্রবাহীটা যে বিভিন্ন স্তরগুলোর মধ্য দিয়ে যাওয়া আসা করে সেই কয়েকটি স্তর আঁকাইছি। আমি ধরে নিচ্ছি যে এই প্রবাহী পদার্থ এই স্তরগুলোর মধ্য দিয়ে তারা চলাচল করছে এবং এটি যে বিভিন্ন ভাবে যে চলছে তার গভীরতাটাও আমি পুরো গভীরতা জুড়ে এই প্রবাহীটা দেখানোর চেষ্টা করছি। এরপর নিচে সবচেয়ে নিচে যে স্তরটি আছে, এই স্তরটি এটা আনুভূমিক স্তর হিসেবে একদম ভূমির সাথে সংলগ্ন অবস্থায় আছে। এখানে যখন এই তরল পদার্থ প্রবাহিত হওয়ার চেষ্টা করে, আমরা এই স্তরগুলোকে নামকরণ করি। এটি এ, এটি বি, এটি সি, এটি ডি। স্তরগুলোকে আরো ভালো বোঝার জন্য আমি এগুলোকে ভিন্নভাবে কালার দিয়ে দেখাচ্ছি। এটি একটি স্তর, এরপর এটি একটি স্তর, এটি একটি স্তর এবং সবশেষ এটি হলো ভূমির সাথে মিশে মিশে আছে আনুভূমিক স্তর। একদম উপরি লেভেলটাও আমি দেখাই দিচ্ছি। এখন এই স্তরগুলোর মধ্যে যে প্রবাহী পদার্থগুলো প্রবাহিত হচ্ছে, আমরা যদি এগুলোর একটা স্বাভাবিক উচ্চতা নেই, সেই উচ্চতা এরকম হবে। অর্থাৎ উচ্চতা হবে হলো বা গভীরতা এইচ হিসেবে নেওয়া হলো যে এইচ গভীরতায় আছে। তো এটিকে যদি আমরা অক্ষের সাপেক্ষে বিবেচনা করি, তাহলে এটি ওয়াই অক্ষ বরাবর আছে। সুতরাং আমরা এই উচ্চতাকে এইচ এর পরিবর্তে ওয়াই দিয়েও লিখতে পারি, এই গভীরতাকে। এখন
প্রথমে এই বস্তু এখানে যে তরল প্রবাহিত হচ্ছে সেই তরলের প্রথম স্তরে বেগ হবে সবচেয়ে বেশি। ধরা যাক এই বেগ হলো 10 একক, তারপরেরটা হয়তো বেগ 7 একক, এরপরেরটার বেগ 4 একক, এবং সর্বশেষ তার 3, 2, 1 এবং একদম ভূমিতে এসে এটি 0 স্তর লাভ করেছে। তো ভূমি সংলগ্ন স্তরটি ভূমির সাথে প্রায় স্থির হয়ে থাকে, তারপরে ক্রমান্বয়ে বেগটা বাড়তে থাকে। তো এখানে হয় কি যে নিচের স্তর আর উপরের স্তরের যে একটা নির্দিষ্ট স্থান আছে, যে স্থানে এই তরলের মধ্যে এক প্রকার সাংঘর্ষিক বল কাজ করে। যেমন এই উপরের স্তর চাবে নিচের স্তরের বেগ বাড়াতে, আর নিচের স্তর চাবে উপরের স্তরের বেগ কমাতে। ফলে এই যে স্পর্শক তল আছে, এই স্পর্শক তল বরাবর একটি ঘর্ষণ বাধা বল কাজ করবে, আর এই ঘর্ষণ বাধা বলটাই হলো সান্দ্র বল। প্রবাহী পদার্থগুলোর এই সান্দ্র বল বলতে আমরা মূলত এই পরস্পরের স্তরগুলোর মধ্যে আপেক্ষিক গতিকে বাধা সৃষ্টি করে এই বলটাকেই মূলত বুঝে থাকি। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই বিষয়টি বুঝতে পারছো। এখন আমরা দেখব যে বেগের যে পরিবর্তন হয় সেটি কিভাবে হয়। আমরা ধরেছি যে এই যে ওয়াই গভীরতা আছে, এটাকে আমরা ডিফারেনশিয়াল পদ্ধতিতে লিখছি যে ডিওয়াই দূরত্বে এটা বেগের পরিবর্তন হলো ডিভি। তাহলে একক দূরত্বে বেগের পরিবর্তন হবে হলো ডিভি ভাগ হলো ডিওয়াই। এটি বেগের পরিবর্তনের হার, বেগের অবক্রম বা বেগের নতি বিভিন্নভাবে দেখা হয়, বিভিন্নভাবে নাম দেওয়া হয় এটার। তো আমরা এই বিষয়টা নিয়ে পরবর্তীতে নিউটনের সূত্রের মাধ্যমে এটি ব্যাখ্যা করব। আর এটা যে স্পেসে আছে সেই স্পেসের সেই ক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটিকে এ দ্বারা প্রকাশ করা যায়। আমরা এই দুটি বিষয়ের উপরে পরবর্তীতে নিউটনের সূত্র দেখব। আমরা মূল আলোচনায় আবার ফিরছি। এরপর আমরা দেখব এই সান্দ্রতার ব্যবহার। এই যে নদীতে যে নৌকা, স্টিমার, লঞ্চ, জাহাজ প্রভৃতি যে চলে, এগুলো ডিজাইন তৈরি করার সময় সান্দ্রতা জনিত বাধা বল বিষয়টাকে আমাদের বিবেচনায় নিতে হয়। গতিশীল বাস, ট্রাক, বিভিন্ন গাড়ি, যেগুলো বিমান, যেগুলো স্থলভাগে মূলত বায়ুর মধ্য দিয়ে চলে, সেই ক্ষেত্রে বায়ুর বাধা বল বা তার সান্দ্রতা জনিত যে বাধা বল এটিকে বিবেচনায় এনে তার নকশাটা তৈরি করা হয়। মানবদেহের শিরা উপশিরায় ধমনীর মধ্য দিয়ে যে রক্ত সঞ্চালন হয়, সেক্ষেত্রে ওই রক্তের যে সান্দ্রতা বল সেটিকেও আমরা গুরুত্বে নিয়ে এটি বিবেচনা করে থাকি। এরপরে হলো কালির সান্দ্রতা ধর্মের উপর ভিত্তি করে আমরা এই কলম দ্বারা এটি লেখা বা ফাউন্টেন্ট যে পেন তৈরি করা, এই ফাউন্টেন্ট, সেই ফাউন্টেন পেনটা এর মাধ্যমে আমরা তৈরি করে থাকি। তো সান্দ্রতার মাধ্যমে কিন্তু প্রবাহিতা সৃষ্টি হয়, কারণ এদের মধ্যে যে স্তরগুলোর মধ্যে যে এক ধরনের ঘর্ষণ বল থাকে, ফলে এর নিচের স্তর চায় উপরের স্তরের বেগ কমাতে, আর উপরের স্তর চায় নিচের স্তরের বেগ বাড়াতে। আর এই ধর্মের ফলে প্রবাহিতে প্রবাহ সৃষ্টি হয়। আমরা এরপর দেখব হলো সান্দ্রতার গুণাঙ্ক। তো এটির সান্দ্রতার গুণাঙ্ক আমাদের বের করতে গেলে প্রথমে সান্দ্রতা সম্পর্কিত নিউটনের যে সূত্রটি আছে এই সূত্রটি সম্পর্কে আমাদের জানতে হবে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে তরল যখন প্রবাহিত হয় তখন তরলের স্তর দুটের মধ্যে যে ঘর্ষণ বাধা বল কাজ করে, এটি মূলত দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করে। আমরা বিষয় দুটি বোর্ড শেয়ারের মাধ্যমে দেখাই দিচ্ছি। এখানে ধরা যাক যে এই ডি স্তর এবং সি স্তর এই দুটের মধ্যে ঘর্ষণ বাধা বল কাজ করছে, অর্থাৎ সান্দ্র বল কাজ করছে। সেই সান্দ্র বল এফ ভেরিজিয়াস, এদের ক্ষেত্রফল যদি এ হয় তাহলে এ এর সমানুপাতিক। আর এফ ভেরিজিয়াস এদের মধ্যে যে বেগ অবক্রম ডিভি ভাগ ডিওয়াই এটার সমানুপাতিক, অর্থাৎ ডিভি ভাগ হলো ডিওয়াই এর সমানুপাতিক।
এখন আমরা এই সমানুপাতিক সম্পর্ককে যদি সমন্বয় করে লিখি তাহলে হবে হলো এফ ভেরিজিয়াস এ ইন্টু ডিভি ভাগ ডিওয়াই। ডিভি ভাগ ডিওয়াই, অতএব এফ ইজিক্যাল টু, আমরা এখানে সান্দ্রতার গুণাঙ্ক হিসেবে আমরা যে রাশিটি এখানে লিখব আমরা এই স্থানে সেটি ব্যবহার করব, অর্থাৎ এই রাশিটি হলো ইটা, ইটা ইন্টু এ ডিভি ভাগ ডিওয়াই। এই ইটাকেই বলা হয় সান্দ্রতার গুণাঙ্ক। যখন আমরা এ সমান পাবো 1 মিটার স্কয়ার এবং ডিওয়াই বাই ডিভি ভাগ ডিওয়াই এটির মান পাবো 1 একক, তখন আমরা লিখতে পারি এফ ইজিক্যাল টু ইটা। এখান থেকে আমরা এই সান্দ্রতার গুণাঙ্কের সংজ্ঞা দিতে পারি যে একক ক্ষেত্রফলে একক দূরত্বে থেকে দুইটা প্রবাহী স্তর পরস্পরের মধ্যে যে ঘর্ষণ বল প্রয়োগ করে সেই ঘর্ষণ বলের পরিমাণটাই হলো, সেই বাধা বলের পরিমাণটাই হলো সান্দ্রতার গুণাঙ্ক। তা আশা করছি শিক্ষার্থী বন্ধুরা আমরা এর মধ্য দিয়ে নিউটনের এই সান্দ্রতা জনিত যে সূত্র এবং তার সাথে সান্দ্রতাঙ্ক বা সান্দ্রতার গুণাঙ্কর বিষয়টি আমরা ক্লিয়ার হতে পারলাম। আমরা আবারও মূল পড়ায় ফিরে আসতেছি। সান্দ্রতার গুণাঙ্কের ক্ষেত্রে যে মৌলিক পদ্ধতিতে যে এসআই একক নির্ণয় করা হয়, আমরা নিশ্চয়ই বলের একক এবং তার সাথে বেগ অবক্রমের একক এবং দৈর্ঘ্যের একক এগুলো সমস্ত কিছু সমন্বয় করে আমরা অনায়াসে এটির একক এবং মাত্রা বের করতে পারি। তবে একটা বিশেষ একক এখানে ব্যবহার করা হয়, সেটির নাম হলো পয়েস। এটি সিজিএস পদ্ধতির ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় অর্থাৎ এসআই পদ্ধতির ক্ষেত্রে যেখানে আমরা লিখি যে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট দুইটা স্তরের মধ্যে যদি পরস্পরের মধ্যে দূরত্ব 1 মিটার হয় এবং এদের মধ্যে আপেক্ষিক বেগ যদি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার বজায় থাকে, তাহলে তখন এই সান্দ্র বলটার প্রয়োজন হয়, সেটা এসআই এককে আমরা লিখি। আর এটিকে যদি আমরা সিজিএস এককে প্রকাশ করা হয় তাহলে এর ক্ষেত্রফল হবে 1 মিটার 1 সেন্টিমিটার স্কয়ার। ক্ষেত্রফলে দুইটা প্রবাহীর স্তর পরস্পর 1 সেন্টিমিটার দূরত্ব থেকে এদের মধ্যে যদি 1 সেন্টিমিটার পার সেকেন্ড আপেক্ষিক বেগ বজায় রাখার জন্য যে ঘর্ষণ বলের প্রয়োজন হয়, যে সান্দ্র বলের প্রয়োজন হয়, এটির পরিমাণ হবে 1 ডাইন। তখন ওই পরিবাহীর যে সান্দ্রতার গুণাঙ্ক সেটি হবে 1 পয়েস। তো আমরা এরপরে দেখব হলো ক্ষণস্থায়ী স্থিতিস্থাপকতা। আমরা জানি যে সান্দ্রতা সহগ সমান এফ ভাগ এ বাই ডিভি ভাগ ডিওয়াই, অর্থাৎ স্পর্শকীয় পীড়ন ভাগ বেগের নতি। আমরা এখান থেকে এই পদার্থের দৃঢ়তার গুণাঙ্ক বের করতে পারি। তো এই দুটি বিষয়ের উপর লক্ষ্য করে বিজ্ঞানী ম্যাক্সওয়েল বলেন যে কঠিন পদার্থে ন্যায় তরল পদার্থেরও কিছু কিছু ক্ষেত্রে দৃঢ়তার মানে অধিকারী আছে এবং তাদের মধ্যেও ক্রিন্তন মানে পীড়নের এক ধরনের প্রভাব লক্ষ্য করা যায়। আমরা পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে হয়তো আলোচনা করার আশা রাখি। এখন দেখব এই সান্দ্রতার উপর তাপমাত্রার প্রভাব কিভাবে কাজ করে। তো সান্দ্রতার উপর তাপমাত্রার প্রভাব প্রথমে দেখব তরল পদার্থের ক্ষেত্রে কিভাবে কাজ করে। আমরা তরলের সান্দ্রতা তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে এটি হ্রাস পায়। এটি উদাহরণস্বরূপ দেখা গেছে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির সান্দ্রতার গুণাঙ্ক
10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির সান্দ্রতার গুণাঙ্কের প্রায় 3 গুণ। তো এর অর্থ হচ্ছে যে সান্দ্রতা তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পাচ্ছে, অর্থাৎ 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে সান্দ্রতার গুণাঙ্ক হবে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সান্দ্রতার গুণাঙ্ক তার চেয়ে অনেক কম হবে। এটিকে আমরা একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারি, লগ ইটা ইজ ইকুয়াল টু এ প্লাস বি বাই টি। এখানে এ এবং বি একটা নির্দিষ্ট ধ্রুবক এবং এর মাধ্যমে আমরা তাপমাত্রার সাথে এই সান্দ্রতার যে সম্পর্ক তরলের সেটিকে আমরা প্রকাশ করতে পারি। এখানে সান্দ্রতা বনাম তাপমাত্রা এটিকে যদি আমরা দেখাই তাহলে দেখা যাবে যে এই লেখচিত্রটি আমাদের একটি পরাবৃত্ত আকার হবে এবং এর মাধ্যমে আমরা এই সম্পর্কটিকে আরো ভালোভাবে ব্যাখ্যা দিতে পারি। এরপরে গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি পেলে গ্যাসের সান্দ্রতা বৃদ্ধি পায়, কারণ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে গ্যাসের অণুগুলো পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, ফলে এদের বাধা বলটা অনেক বেশি হয়। এক্ষেত্রে আমরা লিখতে পারি সান্দ্রতার গুণাঙ্ক ইটা ইজ ইকুয়াল টু ইটা ভেরিজিয়াস হলো রুট টি। এখানে এই টিটা হলো পরম শূন্যতা, মানে তাপমাত্রার পরম স্কেল অনুসারে ক্যালভিন স্কেলের যে পরম তাপমাত্রা সেইটি। এরপরে তরল ও গ্যাস পদার্থের সান্দ্রতার গুণাঙ্কে হ্রাস বৃদ্ধির বৈপরীত্য গুলো আমরা একটু লক্ষ্য করি। আমরা দেখতে পাচ্ছি যে তরল পদার্থের সান্দ্রতার গুণাঙ্ক তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়। এর কারণটা কি? এর কারণ হলো যে তরল পদার্থ যে আন্তঃআণবিক আকর্ষণ বলের একটা অবস্থানে থেকে গুচ্ছাকারে অবস্থান করে, তাপমাত্রা বৃদ্ধির ফলে এদের স্পন্দন গতিশক্তি বৃদ্ধি পায়, ফলে অণুগুলো পরস্পর থেকে দূরে সরে যায় এবং এদের যে পরস্পরের প্রতি ঘর্ষণ বল সৃষ্টি করার যে প্রক্রিয়া সেটি বাধাগ্রস্ত হয়। অন্যদিকে গ্যাসীয় পদার্থের আন্তঃআণবিক বল এখানেও আছে, কিন্তু এখানে তাপমাত্রা বৃদ্ধির সাথে এদের অণুগুলোর মধ্যে যে গড় গতিবেগ এটা অনেক বৃদ্ধি পায়, ফলে পরস্পরের মধ্যে সংঘর্ষ বেড়ে যায়। আর এই কারণের জন্য তাপমাত্রা বৃদ্ধির ফলে অণুগুলোর মধ্যে গ্যাপ বাড়লেও যেহেতু সংঘর্ষটা তার চেয়ে অনেক বেশি গুণ বৃদ্ধি পায়, ফলে তাদের মধ্যে সান্দ্রতার যে ঘর্ষণ বাধা বল এটি অনেক বেড়ে যায়। এরপরে হলো চাপের প্রভাব। চাপ বৃদ্ধি পেলে অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক বল বৃদ্ধি পায় বলে সান্দ্রতার গুণাঙ্ক বৃদ্ধি পায়। বিজ্ঞানী ম্যাক্সওয়েল 1860 খ্রিস্টাব্দে গ্যাস অণুর গতিতত্ত্বে দেখান যে পদার্থের সান্দ্রতার গুণাঙ্ক চাপের উপর নির্ভরশীল নন। তো আমরা এখানে বেশ কিছু পদার্থের এই সান্দ্রতা তথ্যগুলো দেখতে পাচ্ছি। এরপর আমরা নিউটনের সেই সূত্র ব্যবহার করে এখানে একটি অঙ্ক দেখতে পাচ্ছি যে একটি 100 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফলে একটি প্লেট 2 মিলিমিটার পুরো রেডি তেলের উপর রাখা আছে। রেডি তেলের সান্দ্রতাঙ্ক হলো 15.5 পয়েস হলে ওই প্লেটটিকে 3 সেন্টিমিটার স্কয়ার বেগে চালনা করতে কত আণবিক বলের প্রয়োজন আছে? আমরা এটি পুরো অঙ্কটি সিজিএস এককে করতে পারি। আমরা পরবর্তী ক্লাসে এই অঙ্কের ওপর নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ, এবং এইখান থেকেই পড়াটি শুরু করব। তো আজকের ক্লাস এ পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।